নমস্কার, আমি কথা কলি। আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা নসু মামা ও আমি। তবে আরম্ভ করছি। ছেলে মানুষ তখন আমি, 8 বছর বয়স। দিদিমা বলতেন, তোর বিয়ে দেব ওই অতুলের সঙ্গে। মামার বাড়িতে মানুষ, বাবা ছিলেন ঘর জামাই। এসব কথা অবশ্যই আরও বড় হলে বুঝেছিলাম। অতুল মামা দিদিমার সইয়ের ছেলে, বেশ লম্বা মতো ফর্সা গোছের ছেলেটা। আমাদের রান্নাঘরে বসে দিদিমার সঙ্গে আড্ডা দিত। অতুলকে আমার পছন্দ হতো না, কেমন ধারা যেন কথাবার্তা। আমায় বলতো, এই পাচি যা, এখানে কি, ওইখানে গিয়ে খেলগে যা। কখনো বলতো, অমন দুষ্টুমি করবি তো বাঁশবাগানে লম্বা শেয়ালটা আছে, তার মুখে ফেলে দিয়ে আসবো বলে দিচ্ছি। অতুল মামাকে সবাই বলতো ভালো ছেলে, লেখাপড়ায় বছর বছর ভালো হয়ে ক্লাসে উঠত। আমার ছোট্ট মামার সঙ্গে কী সব ইংরাজি বলতো, যদিও তার কিছু বুঝতাম। এইসবের জন্যই হয়তো অতুলকে আমার মোটেই ভালো লাগতো না। তা সে যতই ভালো হোক, লোকে তাকে যতই ভালো বলুক, ভালো আমার লাগতো মুখুজ্জেদের বাড়ির নসুকে। কি সুন্দর ফর্সা চেহারা, ননি ননি গড়ন, ডাগর চোখ দুটি, বেশ হাসি হাসি মুখখানি। বয়সও অতুল মামার মতো অত বেশি নয়, আমার চেয়ে সামান্য কিছু বড় হবে। অতুল মামার বয়স হয়তো ছিল 16-17। নসু হাসলে তার মুখ দিয়ে যেন মুক্ত ঝরত, দিদিমার সেই গল্পের মতো। এমন সুন্দর মুখ আমার 8 বছরের জীবনে এ অস্পাড়াগায় কতটাই বা দেখেছি। দিদিমার কাছে এসে বসে মাঝে মাঝে সেও গল্প করত। সে যা বলতো তা যেন মধু, অতি মধুর। আমি হা করে ওর মুখের দিকে চেয়ে এমন এক মনে ওর কথাগুলো যেন গিলতাম। অতুলও তো কথা বলে, কিন্তু তার কথা অত ভালো লাগে না তো। দিদিমা বলতেন, অতুলের সঙ্গে পাঁচির বিয়ে দেব, বেশ মানাবে। আমি মুখ ভারী করে বলতাম, ছাই মানাবে। দিদিমা হেসে বলতেন, ও মা, মেয়ের কাণ্ডি দেখো, কেন মানাবে না কেন? তুমি তো সব জানো, তবে তোর মতটা কি শুনি, কাকে বিয়ে করবি তুই? আমি বলতাম, ওই নসু মামাকে। দিদিমা হেসে গড়িয়ে পড়ে বলতেন, এর মধ্যে মেয়ের নিজের বড় বেছে নিয়েছে, ধন্যি। যা হোক, একালের মেয়ে কি না, শুনলে সই নসু নাকি ওর বর হবে। অতুলের মা হেসে বলতেন, কেন রে, অতুলকে তোর পছন্দ হয় না কেন? অতুল মামার বয়স বেশি, আমি তাই বললাম। ও মা, বেশি আর কত, 16 বছর। অতুল মামার মা বললেন। আমি বললাম, তা যাই হোক, 16 বছরের বুড়োকে আমি বুঝি বিয়ে করব? নসু ছেলে মানুষ। দিদিমা বলতেন, দেখো একালের মেয়ের কাণ্ড, নসুর বয়স 12, ওকেই বেশি পছন্দ। তোমার আমার কাল গিয়েছে,
13 বছর বয়সে আমার বিয়ে হলো। উনি তখন 42। দোষপক্ষে আমার ঘরে আনলেন। তোমারও তো। অতুলের মা বললেন, আমারও অত না। উনি তখন 29, আমার 11। দোষপক্ষে তো বটে, শুধু তাই সতীন বেঁচে। আমায় ভগবান সেদিক থেকে নিষ্কণ্টক করে রেখেছিলেন, তাই খানিক রৈক্যে। মাঝে মাঝে নসুকে অনেক দিন দেখতাম না। আমাদের পাড়ায় সে আসতো না খেলতে। আমার প্রাণ হাঁপিয়ে উঠত। ছুটে যেতাম মুখুজ্জেদের বাড়িতে। নসু মামা উঠানে বসে কঞ্চি কেটে খেলার ঘরের বেড়া বাঁধছে। সঙ্গে আরও 2-4টি ছেলে ওরই বয়সী। আমি বলতাম, ও নসু মামা, আমাদের বাড়ি যাওনি যে? নসু মামা বলতেন, রোজ রোজ কি যাওয়া যায়? তুই এত দূর এলি যে, আসতে ভয় করে না? আমি বলি, না। নসু মামা বললেন, খেলা করবি? আমি বললাম, হ্যাঁ। অন্য ছেলেগুলো তক্ষুনি বলে উঠল, মেয়ে মানুষ আবার আমাদের সঙ্গে খেলবে কেন? যা তুই পাচ্ছি অন্যদের সঙ্গে খেলগে, যা পুটি মাটিদের সঙ্গে খেলগে, যা যা। নসু বলতো, খেলুক না আমাদের সঙ্গে, তা কি? হাবু বলতো, ও কি দা দিয়ে কঞ্চি কেটে আনতে পারবে? কি খেলা হবে ওকে নিয়ে? তুই যা, তুই যা। আমাকে কাঁদো কাঁদো দেখে নসু এসে হাত ধরতো, বলতো, কেন ওকে অমন করছিস তোরা? ও কেন কঞ্চি কাটতে যাবে? মেয়ে মানুষ, চুপ করে বসে থাকবে। বস তুই পাচি। আমি অমনি কৃতার্থ হয়ে উঠানের একপাশে বসে পড়তাম। নসু মামা খেলতে খেলতে হয়তো একটা পেয়ারা ছুঁড়ে দিত আমার দিকে। বসে বসে পেয়ারা চিবোতাম। অনেকক্ষণ পরে বলতাম, নসু মামা, খিদে পেয়েছে। হাবু অমনি বলে উঠত, ওই শোনো কথা, ও সব হাঙ্গামা। নসু মামা বলতো, তুই চুপ কর হাবু, খিদে পেয়েছে? চল পিসিমার কাছে 2টো চাল ভাজা খাবি তেল নুন দিয়ে, না হয় একটা শশা কেটে দেব? আমি বলতাম, না, তুমি বাড়ি গিয়ে এসো, আমি বাড়ি গিয়ে ভাত খাবো, একলা যেতে ভয় করে। হাবু অমনি চোখ পাকিয়ে বলে, তবে একলা এলে কী করে? কে এখন তোকে সঙ্গে নিয়ে পৌঁছে দেবে? ভারী পাজি মেয়ে। নসু আমার আগে আগে বাড়ি পৌঁছে দিতে আসতো। ধুলো মাটি পথের ধারে, কত কেঁচো মাটি, কত বেনেবো গাছে গাছে, গাছে গাছে পাকা বকুল পড়ে থাকতো বকুল তলায়। নসুকে পাকা বকুল খাওয়াতে ইচ্ছে করতো। আমি বড্ড ভালোবাসি পাকা বকুল। নসু মামাকে কুড়িয়ে খাওয়াতে ইচ্ছা করে, কিন্তু সে বলতো, দূর, ও কষা কষা লাগে, তুই খা, আমি খাবো না। নসুকে খেতে দিয়ে যেন আমার তৃপ্তি, সে সুযোগ ও আমায় দিত কই। এইভাবে সারা শৈশব ও বাল্যকাল কেটে গেল। সেই আমার ছেলেবেলাকার অতি পরিচিত মামার বাড়ির গ্রামের গাছপালা ছায়ায় ছায়ায়, চৈত্র মাসের পাখি ডাকা শীতল সকালবেলাকার মতো। তারপরে জীবনের রোদ খরতর হয়ে উঠল ক্রমশ। ফুল ফোটা, পাখি ডাকা, বসন্তর প্রভাব গেল ধীরে ধীরে মিলিয়ে। বাতাস গরম হয়ে উঠল। সেই গা, সেই তাকড়া শেখহাটি এখনও আছে।
মাঝে মাঝে এখনও সেখানে যায়। কত বদলে গিয়েছে সে জায়গা। সে মামার বাড়ি নেই, সে দিদিমাও নেই। বাবা কোথায় কাদের আড়তে কাজ করতেন, সামান্য কটি টাকা মাইনে পেতেন। দিদিমার সঙ্গে সংসারের খরচপত্র নিয়ে তার প্রায়ই ঝগড়া তর্ক হতো। বাবা রাগ করে চলে যেতেন বাড়ি থেকে। 2-1 মাস কোনো খবর আসতো না। মা কান্নাকাটি করতেন। হঠাৎ বাবা একদিন এসে হাজির হতেন। দিন এভাবেই চলল। 13 বছর বয়সে আমার বিয়ে হলো আড়ংঘাটার কাছে এক গ্রামে। বিয়ের দিন কতক আগে নসুদের বাড়ি গিয়েছিলাম। নসুর মার শরীর খারাপ। নসু রান্নাঘরে ভাত রাঁধছে। উনুনের আছে ওর ফর্সা মুখ রাঙা হয়ে গিয়েছে। ওদের বাড়ির কোনো বিলি ব্যবস্থা নেই। অনেকগুলো ভাই নসুর, তারা কেউ বাইরে পড়ে, কেউ কাজ করে। নসুর মামা কোনো খবর নেই। নসুর মার শরীর চিররুগ্ন। সংসারে রান্নাবান্নার ভার নসু মামার ওপর। আজ অনেক দিন থেকেই নসুর এই অবস্থা দেখছি। নসুর অবস্থা দেখে সত্যিই কষ্ট হলো। নসুর মুখের দিকে চাইবার কেউ নেই। ভাইয়েরা সব স্বার্থপর। সংসার চালানোর ভার ওর ওপর ছেড়ে দিয়ে সবাই তারা নিশ্চিন্ত হয়ে আছে। নসু মামা আমায় দেখে হেসে বললে, আয় পাচি, বস। কাল দই পেতেছিলাম, দইটা বসেনি, উনুনের পাড়ে রেখে দেব, কি বলিস? যত সব মেয়েলি গল্প নসুর। রাধে কি, ওকে সকলে বলে জনার্দন মুখুজ্জের বিধবা মেয়ে। আমায় বলে, কাল বুঝলি 1 কাঠা মুগের ডাল ভাঙলাম, বেলা গেল ডাল করতে করতে, গা হাত পা খুব ব্যথা হয়েছে। বললাম, তুমি ডাল ভাজলে? সত্যি? হ্যাঁ রে, নইলে কে করবে? আমার কাল 1 গাদা ময়লা কাপড় সোডা সাবান দিয়ে সেদ্ধ করতে হবে। দুঃখিত সুরে আমি বললাম, ওসব মেয়েলি কাজ, তুমি ওসব করো কেন? আমায় ডাকলে না কেন? আমি ডাল ভেজে দিতুম। নসু বললে, আহ, আমি না পারি কি রে, তোকে আবার ডাকতে যাব কেন? লেখাপড়া করবে না নসু মামা? আমি বললাম, এসব কাজ কি তোমার সাজে? পুরুষ মানুষ লেখাপড়া করো? নসু মামা বললেন, আমায় কে পড়াবে? দাদারা 1 পয়সাও দেবে না। তাছাড়া মার শরীর খারাপ। আমি বাড়ি থেকে গেলে রান্নাবান্না কে করবে বল? পড়বার খরচ জুটলেও আমার পড়া হতো না। তারপর আমি বসে বসে ওর কুটনো কুটে দিলাম। আমার বিয়ের কথা বললাম। নসু মামা বিশেষ কোনো আগ্রহ প্রকাশ করলেন না। ও যদি একটুও আগ্রহ প্রকাশ করতো, শুনতো কোথায় আমার বিয়ে হচ্ছে, তাহলে আমার ভালো লাগতো। কিন্তু না, সে সুখ আমার অদৃশ্যে নেই। নসু মামা একটা কথাও জিজ্ঞেস করলেন না সে সম্বন্ধে। আমার বিয়ের রাত্রে নসু নেমন্তন্ন খেতে এলো পেট ভরে, কিন্তু না এলো একবার বিয়ে দেখতে, না একবার বাসর ঘরে উঁকি মেরে দেখতে। আমার মনটা যেন কেমন ফাঁকা ফাঁকা। ও যদি হাসতো তবে খুব ভালো লাগতো। মনের মধ্যে ডুব দেবার সময় আমার মন তখন হয়নি, তবুও কি যেন একটা হয়ে গেল। এত বাজনা, এত খাবার দাবার, এত লোকজনের যাতায়াত, আমার নতুন কাপড় গহনা কিছুই
ভালো লাগলো না, মনে উৎসাহ নেই। আগেই বলেছি, আমার বিয়ে হয়েছিল আড়ংঘাটার কাছে শিকারপুরে। স্বামীর বয়সও 17-18, বেশি নয়। রোগা চেহারা, মাথার চুল ওঠা। বিয়ের পর জানা গেল স্বামী ম্যালেরিয়া রোগের পুরনো রোগী। মাসে 2বার ম্যালেরিয়া জ্বর বাধা আছেই। আড়ংঘাটার যুগলকিশোর ঠাকুরের মেলার সময় ময়রার দোকান খোলেন আমার শ্বশুর। স্বামী তাড়ু দিয়ে সন্দেশ মুড়কি ভিয়েন করেন। শ্বশুরবাড়িতে যাবার সময় মনে খানিকটা কৌতূহল নিয়ে যে না গিয়েছিলাম এমন নয়। না জানি কেমন বাড়িঘর, কেমন খাওয়া দাওয়া। গিয়ে দেখি পুরনো আমলের ইট বের করা কোঠা বাড়ি, 2টি মাত্র ঘর, ছোট একটা বারান্দা। তবে সব ঘরটির সামনে শান বাঁধানো টানা রোয়াক। রান্নাঘরটিও কোঠা। খুব বড় একটা আম গাছ সমস্ত বাড়ির উঠোন জুড়ে কবজি করে রেখেছে। আমার শাশুড়ি গর্বের সুরে বললেন, আমাদের আমের সময় তো আসছো, দেখো বৌমা, এমন আম এই অঞ্চলে কেউ আমার বাগানে আর ছাড়া আর কারো বাগানে নেই। ডাকসাটাই বাগান কর্তা করে রেখে গিয়েছে। এস্তক গোয়াড়ি, এস্তক শান্তিপুর, কোথা থেকে না কোথা থেকে কলপের চারা এনে করেছে বাগান। আমের সময় এলো, কোথা থেকে ব্যাপারী এসে বাগান কিনে নিলে। 2-1 ঝুড়ি আম যা আমাদের বাড়ি এলো, তা থেকে 2-1টা জুটলো আমার ভাগ্যে। শাশুড়ি নিতান্ত বাজে কথা বলেনি, আম ভালো। স্বামীর সঙ্গে আলাপ জমল মন্দ নয়, ক্রমে তাকে ভালো লাগলো। আমায় বললে, তুমি কি খেতে ভালোবাসো? আমি লজ্জা টজ্জার ধার ধারিনে বলে ফেললুম, তেলে ভাজা খাবার। স্বামী বললেন, দূর, অমন বোকা মেয়ে কেন, ভালো খাবারের নাম করো, যেমন গজা, জিলাপি। কেন খাজা? সে আবার কি গা? আমাদের গায়ে শুনিনি তো। উনি হু হু করে হেসে বললেন, পাড়াগে ভূত, আমাদের এ শহরে বাজার জায়গা। কাল খাজা আনবো লুকিয়ে, কিন্তু সাবধান, মা টের না পায়, বকবে আমি নিজে খাজা ভিয়েন করি। সেই থেকে মাঝে মাঝে স্বামী লুকিয়ে লুকিয়ে খাবার আনেন। কোনো দিন খাজা, কোনো দিন মিহিদানা। আমরা দুজনে লুকিয়ে খাই। স্বামী বলেন, সবাইকে দিতে গেলে চলে না, খুড়োতো ভাইরা হাঁসের পাল, সবার মুখে দিতে গেলে তোমার আর আমার মুখে এতটুকু উঠবে কি না উঠবে জানি না। শ্বশুরবাড়ি ভালো লাগলো না বটে, তবে স্বামীকে কিছুটা ভালো লাগলো এই খাবার খাওয়ার থেকে। উলোর জাতের মতো বড় মেলা এ অঞ্চলে নেই। সে সময় ময়রার দোকানে কাজ বেশি। উনি ফেরেন অনেক রাতে, হাতে বড় বড় ঠোঙায় খাবার ভর্তি। উনি হেসে বলতেন, খাও খাও, খুব খাও, এসো দুজনে পেট ভরে খাই। একদিন কি করে খুড়শাশুড়ি টের পেলেন লুকিয়ে খাবার আনার ব্যাপারটা, এ নিয়ে খুব ঝগড়া হলো বাড়িতে। আমাকে আর ওকে যথেষ্ট অপমান, গালিগালাজ সহ্য করতে হলো। খুড়শাশুড়ি বললেন, অমন নোলায় 7 ঝাঁটা মারি, লুকিয়ে লুকিয়ে খাবার খেয়ে দোকানটা শেষ করে দিলে গা। এমন অলক্ষী বউ তো কখনো দেখিও নি, শুনিও নি। লজ্জাও করে না গরুজনকে লুকিয়ে লুকিয়ে খেতে। স্বামীকে রাতে বললাম,
আরও সব এনো না, দেখো তো কী কাণ্ড বাঁধালে। স্বামী বললে, না আনবো না, আমায় কি মাইনে দেয় কাকা? বিনি মাইনের চাকর করে তো রেখেছে, পেটে দুটো খাবো না? ঠিক আনবো লুকিয়ে, তুমি দেখো কেমন করে ধরবে কাকা তা দেখব। স্বামীর শরীর ভালো নয়, অথচ ঘোর পেটুক, আমার কথা শোনে না। খাবার চুরি বন্ধ হলো না, রোজ রাতে এক গাদা বাসি লুচি আর রসগোল্লার রস আনেন, নিজে খান, আমাকেও যথেষ্ট দেন। ওর পেটের অসুখ ছাড়ে না, আমার বারণও শোনে না মোটে। বলেন খেয়ে যা, উঠিয়ে নিতে পারি, কাকা এক পয়সা উপুর হাত করবে না। আমি বললাম, আমি বাপের বাড়ি যাব, আষাঢ় মাসে আমায় নতুন কাপড় কিনে দেবে না? উনি ঠোঁট উল্টে বললেন, কে দেবে কাকা? তা দেখে আর বাঁচলুম না। আমি বললাম, সত্যি আমার নতুন কাপড় হবে না, বাপের বাড়িতে কিন্তু সবাই নিন্দে করবে। স্বামী বললেন, যদি আমি দিতে পারতুম সব হতো, আমার কি ইচ্ছা করে না তোমায় কাপড় কিনে দিতে? কোথায় পাবো? আমি বললাম, তাই তো, অনেক দিন পরে যাচ্ছি, তাই অনেকে নিন্দে করবে শুনতে আমার ভালো লাগবে না, তাই বলছিলাম। আষাঢ় মাসে বাপের বাড়ি এলাম, স্বামীও আমার সঙ্গে এলেন। তাকে দেখে গ্রামের সমবয়সী মেয়েরা নানা ধরনের নিন্দাবাদ করতে লাগলেন। আমায় একদিন রায়বাড়ির মেঝগিন্নি বললেন, হাঁ পাছি, জামাই নাকি তাড়ু ঘটে মাইরার দোকানে। আমি অত শত বুঝিনি, বললাম, হ্যাঁ, খুব ভালো খাজা তৈরি করে, সবাই হাতের সুখ্যাতি করে মাসিমা। মেঝগিন্নি হেসেই খুন, তার বড় পুত্রবধূ যে বাপের বাড়ি থেকে আসতে চায় না। বাপের বাড়ির গ্রামে কোনো এক প্রতিবেশী ছেলের সঙ্গে প্রণয় আলাপ, এসব কথা তিনি তখন ভুলেই গেলেন। আমার স্বামীর খাবারের দোকানের কাজ করাটাই প্রবল দোষের ও নিন্দের কারণ হয়ে উঠল তার কাছে। আমার স্বামীকে গ্রামের লোকে নতুন জামাই বলে খাতির আদর করলে না। আমার তাতে বড় দুঃখ হলো। নতুন জামাইকে সকলে নেমন্তন্ন করে খাওয়ায়, আমার স্বামীকে সবাই যেন কেমন হেনস্থা করলে। নসুমামা ঠিক তেমনি ভাত রাঁধছে, আমি তার ওখানে গিয়ে গল্প করে একটু যা আনন্দ পেতাম। একটা জিনিস দেখলাম, নসু ধর্মে কর্মে মন দিয়েছে এই বয়সেই। চন্দন ঘষছে দেখি, বললাম, দিদিমা পুজো করে বুঝি আজকাল? নসু হেসে বললে, মা না, পুজো করব আমি, রোজ শিব গড়িয়ে পুজো করি। মানুষ হয়ে জন্মে শুধু খেয়েই যাব শুয়োরের মতো? আমার হাসি পেল অমন মুখে তত্ত্ব কথা শুনে। নসুমামা আমাকে শশা কেটে দিলে, নিজেও হাতে নারকেলের নাড়ু গড়েছিল, তা দিলে, চা খেতে দিলে। বছর 2-3 কাটল। আমার শাশুড়ির শরীর ক্রমশ খারাপ হতে লাগে, আমার স্বামীরও শরীর ভালো যায় না, ক্রমেই যেন আরও খারাপ হয়ে উঠছে। শাশুড়ি ও খুড়শাশুড়ি বললেন, ওই অলক্ষণে বউ এনে বাছার আমার একদিনও শরীর ভালো গেল না। শাশুড়ি বললেন, সংসারের কোনো জিনিসে আঁট নেই, তা দেখেছ লক্ষ্য করে? কথাটা নেহাত মিথ্যে নয়। এই আমিও
স্বীকার করছি, সত্যিই যেন আমার কোনো জিনিসে কোনো আকৃষ্ট নেই। ভালো কাপড় নয়, গহনা নয়, কোনো জিনিসে না। আমার স্বামী বলেন, পয়সা জমাতে পারো না, যা মাঝে মাঝে হাতে এনে দিই, জমিও, তোমার আখেরে ভালো হবে। ওসব কথা আমি শুনেও শুনিনি কোনো দিন। কার আখেরে কি হবে সে ভেবে ফল কি? আমার একটি ছেলে হলো, কয়েক মাস পরে মারাও গেল। স্বামীর অসুখ সারে না, সংসারে খেটেই মরি, মুখের মিষ্টি কথা কেউ বলে না। স্বামী আমায় নানা রকম সাংসারিক উপদেশ দেন। তার যে রকম শরীর, কবে মরে যাবেন, তখন কি উপায় হবে, আমি যেন কিছু কিছু হাতে রাখি। এ কথা আমি যখন শুনি তখনই মনে থাকে, তারপর আর মনে থাকে না। সেই মাঘ মাসে আমি বাপের বাড়ি এলাম। গ্রামে এসে শুনি নসু মামার মাথা খারাপ হয়ে গিয়েছে। সে দিনরাত পুজো আর্চা নিয়ে থাকে, কারোর সঙ্গে কথা বলে না, কী রকম যেন। আমি দিনে দেখা করতে গেলাম। নসু মামা বললে, কী খবর পাচি, কখন এলি? কাল এসেছি, ভালো আছো? নসু মামা বললেন, ভালো আছি, খুব আনন্দে আছি। আচ্ছা মামা, সবাই বলছে তুমি পাগল হয়ে গেছো। নসু মামা মৃদু হেসে চুপ করে রইল। তারপর আমার দিকে শান্ত দৃষ্টিতে চেয়ে বলল, আমি আসল বস্তু পাওয়ার চেষ্টায় আছি, এতে যে যা বলুক, আমি পাগলই হই আর ছাগলই হই। এই বলে হি হি করে হাসলো। হাসার পরে, হ্যাঁ রে পাচি। শেষের কথাগুলো আমার কানে একটু অসংলগ্ন মতো ঠেকলেও নসু মামার ওপর আমার শ্রদ্ধা বেড়ে গেল। কি যেন একটা ওর মধ্যে আমি পেলাম, যা সাধারণ মানুষের মধ্যে দেখিনি। ওর মুখের চেহারা যেন অন্যরকম হয়ে গিয়েছে। লোকে টাকা কড়ি, ঘর বাড়ি আঁকড়ে পড়ে আছে দেখছি আমার চারিপাশে। খোড়শাশুড়িকে দেখেছি গ্রামের সামান্য একটা খুঁটিনাটি নিয়ে ঝগড়া করে। দেখেছি গাছের সামান্য একটা আম যদি গাছের তলা থেকে কোনো বাড়ির ছেলে কুড়িয়ে নিয়ে যায়, তবে ঝগড়া শুরু করে দেয়। গায়ের মধ্যে দেখেছি 1 হাত জমি হয়তো এগিয়ে বেড়া দিয়েছে কেউ, তাই নিয়ে মামলা মোকদ্দমা 2-3 বছর ধরে চললে। এমন আবহাওয়ার মধ্যে নসু মামা মানুষ হয়েও স্বতন্ত্র। ওর কাপড় চোপড়ে, খাওয়ার বিষয় আশায় কোনো কিছুতেই যেন আকৃষ্ট নেই। পৈতৃক বিষয় আছে, কিন্তু ভাইদের দিয়ে বসে আসে সর্বস্ব, একটা পয়সাও চায় না। আমার স্বামী এসে 2-4 দিন রইলেন। স্বামীর ওপর আমার কেমন একটা মায়া হলো। ওর মুখের দিকে কেউ যেন চায় না আমার শাশুড়ি ছাড়া। তাও তিনি বুড়ো হয়েছেন, দেওরের কাছে কোনো কথা তার খাটে না। আমাদের গ্রামেও তার তেমন খ্যাতি যত্ন নেই। বললেন, এই গ্রামে একটা ঘর করলে ভালো হয়। আমি বললাম, কেন, শ্বশুরবাড়ি বাস করবে, কেউ কিছু বলবে না? স্বামী বললে, বলুক গে, কাকার ওখানে আর ভালো লাগে না। আমি বললাম, দেখো ভেবে। স্বামী বললেন, তোমাদের গায়ের লোকগুলা যেন কেমন কেমন, ভালো করে কথা বলে না। আমি রেগে বললাম, তাড়োঘোটা জামাইকে কে খাতির করবে শুনি? স্বামী হেসে চোখ টিপে বললে,
রোজ রোজ রাত্রিরে খাজা খাওয়ায় তখন তো খুব ভালো লাগে। হ্যাঁ। 2-1 দিন পরে উনি চলে গেলেন। যাওয়ার সময় আমার হাতে 13 আনা পয়সা দিয়ে বলে গেলেন, এই পয়সা দিয়ে খাবার কিনে খেও, মাসখানেক থাকো, তারপর এসে নিয়ে যাব। আর আসেননি তিনি। সেই মাসের শেষের দিকে পুরনো আমাশা রোগে তিনি আমার শীতের সিঁদুর আর হাতের শাখা ঘুচিয়ে ইহলোক ত্যাগ করলেন। বাবা চিঠি পেয়ে আমাদের প্রথম দিন কিছু বলেনি। তারপর 2 দিন পর মাকে একদিন বললে, হ্যাঁ একটা কথা, জামাইয়ের বড় অসুখ, চিঠি পেয়েছি। মা আড়ষ্ট সুরে বলে উঠলেন, সে কি গো, এতক্ষণ বলনি যে? হাতে চিঠি পেলে? কই দেখি চিঠি, দেখি। বাবা আমতা আমতা করে বললেন, তা মানে মনে ছিল না, তা নয়, মানে। আমি কান খাড়া করে পাশের ঘরে বসে সব শুনছি। আমার বুকের মধ্যে টিপ টিপ করছে, মাথায় রক্ত উঠে যাচ্ছে, জিভ শুকিয়ে আসছে। আমি বুঝতে পেরেছি সব। বাবা অত্যন্ত ব্যস্ত মানুষ। জামাইয়ের অসুখ সংবাদে চুপ করে বসে থাকার মতন মানুষ বাবা নন। মা ছুটে হাঁপিয়ে বাবার কাছে এসে বললেন, তার কাছে এক্ষুনি চলে যাও, মেয়ের যাবার কথা লিখেছে, ওকেও নিয়ে যাও। বাবা শুকনো মুখে বললেন, আর ওখানে গিয়ে কি হবে গিন্নি, সব শেষ হয়ে গিয়েছে। মা মেঝের উপরে আছড়ে পড়ে আর্তচিৎকার করে উঠলেন। আমি কিন্তু বেশ সহজেই মেনে নিয়েছি কথাখানা। কথাটা শুনলাম কারণ আমি আগেই বুঝতে পেরেছিলাম বাবা কি বলবেন। এইভাবে আমার বিবাহিত জীবনের ইতি হয়ে গেল। কি করব, আমার অদৃষ্ট। বাবা তো আর বুড়ো হাবড়া স্বামীর কাছে আমায় দেয়নি, ছোকরা দেখেই দিয়েছিল। আমার কপালের লেখা, কারো কোনো দোষ নেই। আমার কিন্তু বিশেষ কোনো দুঃখ নেই মনে। বিশেষ কিছু যে হয়েছে, বিশেষ কোনো অভাবনীয় কিছু হয়েছে, বিশেষ কোনো অভাববোধও নেই। লোকে বলছে আমার নাকি সর্বনাশ হয়ে গেছে। কী সর্বনাশ হলো কিছু বুঝতে পারছি নে। মাছ খেতে পারবো না, নাই বা পেলাম। একাদশী করতে হবে, করব। ভালো খাবার বা পড়ার দিকে আমার কখনো কোনো ঝোঁক নেই। তবে মানুষটার উপরে মায়া জন্মে গেছিল বটে, তাকে আর দেখতে পাবো না, এইটুকু যা কষ্ট। বিধবা হওয়ার পর আমি অনেকবার শাশুড়ির বাড়ি গেলাম। শাশুড়ির সেবা করি। মুখরাজায়ের সংসারে পুত্রহীনা বৃদ্ধার বড় কষ্ট। যত দূর পারি সেটুকু ঘোচাবার চেষ্টা করি। একাদশীর দিন শাশুড়ি বৌমা নিরম্ভ উপোস করি। সন্ধ্যার সময় তার পায়ে তেল মালিশ করি। খুড়শাশুড়ি সর্বদা শোনান আমি অলক্ষে বউ। আমায় ঘরে এনেই তার সোনার চাঁদ ছেলে দুধের বাছা মারা গেল। ভাশুরপোর উপর এমন স্নেহ ভাশুরপোর জীবন দশায় কোনোদিনও দেখেছি বলে মনে করতে পারলাম না। আশ্চর্য। একবার বাপের বাড়ি এসে শুনলাম নসুমামা বাড়ি ছেড়ে নিরুদ্দেশ হয়ে গিয়েছে। 6 মাস পরে খবর এলো হালি শহরের এক কালী মন্দিরে সে থাকে। গঙ্গার তীরে 2খানা ভাঙা মন্দির, সেখানে সে পুজো আর্চা নিয়েই নাকি আছে।
খবরটা দিলে ও পাড়ার বুধো গোয়ালের মা। ঘোষপাড়ার দোল দেখে দেশে ফেরবার পথে সে হালিশহরে গিয়েছিল, সেইখানেই দেখা হয়েছে। আমি মনে মনে ভাবলাম ওর পক্ষে ভালোই হয়েছে। কি জানি কেন আমার মনে হয় নসু মামা যা করে তাই ভালো। এইভাবে দিনের পর দিন কাটে। বৃদ্ধ শাশুড়িকে কত যত্নে আগলে নিয়ে বেড়াই। বাপের বাড়ি গিয়ে বেশি দিন থাকতে পারিনে, পাছে বড়ির কষ্ট হয়। একদিন শাশুড়ি বললে, চল মা, সালনাল মশাইয়ের বাড়ি ভাগবাদ শুনে আসি। সে কে মা? পাড়ার বুড়ো সান্যাল দাদা। দেখনি তুমি বোধহয় বুড়োকে। সান্যাল মশাইয়ের বাড়ি গেলাম। ওনার অবস্থা বেশ ভালো বলে মনে হলো বাড়ি ঘর দেখে। শুনলাম দুই ছেলে কলকাতায় চাকরি করে, তাদের স্ত্রী পুত্র তাদেরই সঙ্গে কলকাতায় বাসায় থাকে। সান্যাল মশাই বিপত্নিক, বয়স ৭৬ বছর, নিজেই বললেন। একটি বিধবা বোন বাড়িতে থাকে, ওই রান্নাবান্না করে। আমাদের দেখে খুব যত্ন করলেন, আমাদের সামনে ভাগবত ব্যাখ্যা করে শোনালেন। সেই থেকে সান্যাল মশাইয়ের বাড়িতে রোজই যায়। আমায় তিনি বড় ভালোবাসেন। যোগ বশিষ্ঠ ও ভগবত তার প্রিয় বই। যদি ২-৩ দিন না যায় সান্যাল মশাই আমার শাশুড়ির বাড়ি আসেন। আমার শাশুড়ি তার বৌমা, ডেকে বলেন, ও বৌমা। বৃদ্ধা শাশুড়ি মাথায় কাপড় তুলে দিয়ে বলেন, কি দাদা? নির্মলা কোথায়? ডেকে দাও। নির্মলা আমার ভালো নাম। বের হয়ে এসে বলি, কি দাদু? সান্যাল মশাই বলেন, দাদু কি রে, তোমার জ্যাঠামশাই হই। তোমার শ্বশুরের চেয়ে 11 বছরের বড় আমি। আমার ওখানে কদিন যাওনি কেন? আজ অবশ্যই যাবে। আবার নিয়মিতভাবে যাই। সান্যাল মশাই আজকাল আর কোনো শ্রোতা চান না। আমার মধ্যে কী যে দেখেছেন, আমাকে পেয়ে খুব খুশি। যোগ বশিষ্ঠ পাঠ জমে না আমি না গেলে। একদিন তাকে বললাম, জ্যাঠামশাই, আমি তো মুখ্য মেয়ে মানুষ, আমার মধ্যে কি পেলেন আপনি? জ্যাঠামশাই বললেন, কি পেলাম কি জানি, কিন্তু তুমি এলে মা, আমার গীতা আর যোগ বশিষ্ঠ জাগ্রত হয়ে ওঠে। ওদের শ্লোকের মধ্যে থেকে নতুন ভাষা বেরিয়ে আসে। আনন্দ যদি শান্ত আলোচনার উদ্দেশ্য হয়, তবে সেটার 16 আনায় পাই তুমি আসলে মা। আমি হেসে বললাম, তাহলে বলুন জ্যাঠামশাই, আমার মতন শ্রোতা আপনি অনেক দিন পাননি। জ্যাঠামশাই বললেন, সত্যি মা, এতদিন জানতাম না যে লোককে শুনিয়ে এত আনন্দ হয়। নিজেই চর্চা করতাম এই পর্যন্ত, আজ কিন্তু অন্য রকম বুঝছি। উপযুক্ত শ্রোতা পেলে হ্যাঁ আমারও ভালো লাগে বলেই যাই। কেমন যেন মন বদলে যাচ্ছে। যে মন আমার কোনো কালেই সংসারে ছিল না, তা আরও নিরাসক্ত হয়ে পড়েছে। উঠোনের মধ্যে কেবল বৃদ্ধা শাশুড়ি। বৃদ্ধা কাঁদেন, আমি বসে যোগ বশিষ্ঠ উপদেশ শোনাই, কিন্তু তাতে তার মন ভেজে না। ঘোর বিষয়ী মন। এ বয়সেও চালের ভাগ নিয়ে, সজনের ডাঁটার ভাগ নিয়ে খুড়শাশুড়ির সঙ্গে ঝগড়া। আমি বলি, মা, কি হবে আপনার এঁচোড় আর সজনের ডাঁটার চুলচেরা ভাগ? ওর কি সার্থকতা? ভগবানের নাম করুন।
বাতাবি লেবুর ফুল ফুটল ফাগুন মাসে, পথে পথে অপূর্ব সুগন্ধ ছড়িয়ে। ঘেটু ফুলে বাঁশবনের তলা ভর্তি হয়ে গেল। কোকিলের ডাকে মন উদাস হয়ে ওঠে। কত কথা ভাবি, বাল্যকালের কথা, মা বাবার কথা, স্বামীর কথা। জীবনে কিছু না পেয়েও যেন সব কিছু পেয়েছি। যদি কোনো হিসাবি বিষয়ী লোক বলে, কি পেয়েছো, হিসাব দেখাও, হয়তো কিছু দেখাতে পারবো না। কারণ বাইরে আমার অর্ধমলিন সরু পাড় ধুতি আর দুখানি অতি সরু বিবর্ণ সোনার চুড়ির মধ্যে কেউই কোনো লাভের সন্ধান খুঁজে পাবে না। আমার মন বলে, কি এক জিনিসের ঠিকানা মিলেছে, যার দরুন অফুরন্ত আনন্দের ভাণ্ডার আজ আমার কাছে খোলা। অন্য সব কিছু যেন তুচ্ছ হয়ে গিয়েছে। একদিন আমার শাশুড়ি বললেন, ও বৌমা, আমাদের গায়ের একটা লোক এসেছে। তোমাদের গায়ের একটা ছেলে আমাদের গ্রামের হরিকুলুর বাড়িতে এসে চাকরি করছে। বামুনের ছেলে, দিব্যি চেহারা, কিন্তু বাপু কলুবাড়ি জল তোলে, গরুর জাপ কাটে। এ আবার কেমন কথা? বড্ড গরিব বোধ হয়। আমি দেখিনি। কে কাল বলছিল ঘাটে, বললে বৌমার দেশের লোক। যেদিন শুনলাম সেদিনই পথে নসুমামার সঙ্গে দেখা, কিন্তু প্রথমটা চিনতে পারিনি। নসুমামার মাথায় বড় বড় চুল, পরনে শাড়ি আধঘোমটা দেওয়া, হাতে কাচের চুড়ি, মেয়েলি বেশ, অথচ মুখে ঈষৎ গোঁফদাড়ি। আমায় হাসি পেল ওর এই অপরূপ বেশ দেখে। আমায় দেখে এলি সুরে বললে, ও পাছি, ভালো আছিস ভাই? আমি অবাক হয়ে বললাম, তোমার এ কি বেশ নসুমামা? নসুমামা অদ্ভুত হাসি হেসে বললে, এই থাকতে হয়, একরকম থাকলেই হলো। তুমি নাকি কুলুবাড়ি বাসন মাজো, জল তোলো? নসুমামা বললেন, দোষ কি? আমি বললাম, তুমি যা ভালো বোঝো। এরপর বৃদ্ধা শাশুড়ি সেই শ্রাবণ মাসে দেহ রাখলেন। দিন 10 জ্বরে ভুগে গভীর রাতে মৃত্যুর কিছু পূর্বে অশ্রুভরা চোখে আমার দিকে চেয়ে বললেন, তোমাকে কার কাছে রেখে যাচ্ছি মা? বৃদ্ধার আকুল সুরের মনে ব্যথা বাজল আমার। তার জরাজীর্ণ হাত দুটি ধরে বললাম, কেন? আমার সোনার চুড়ি আছে, 1 বিঘে আমন ধানের জমি আছে, ভাবনা কি মা আপনার? আমার কিছু ভেবো না আমার জন্য। বিষয়ী লোককে বিষয়ের ভাষায় সান্ত্বনা দিই। আমি জানি যার কাছে আমি আছি তিনি আমায় কোনোদিনও ফেলবেন না, চরণে স্থান দেবেই। নসুমামার সঙ্গে দেখা আবার একদিন। সে এক গাদা কাপড় সেদ্ধ নিয়ে ঘাটে যাচ্ছে কাচতে। আমি বললাম, ওসব কাজ আমায় দাও নসুমামা, আমি তোমায় করতে দেব না। জোর করে সেগুলো তার কাছ থেকে নিয়ে নিজে কেচে দিলাম। আমার চোখের সামনে ওসব খাটুনি খাটতে দেব না ওকে। বললাম, হরিকুলুর বাড়ি গোয়াল পরিষ্কার আমি করে দেব। নসুমামা বললেন, না পাচি, লক্ষ্মীটি, লোকে কি বলবে? আমি বললাম, আমি গ্রাহ্য করিনি। নসুমামা বললেন, আমি করি। আমি বললাম, মিথ্যা কথা, তুমি কিছু গ্রাহ্য করো না। কলুবাড়ি বাসন মাজছো অথচ। নসুমামা বললেন, পাচি, এসব তুই বুঝবি নে।
ওসব করিস নে কখনো। ওর কথা সান্যাল জ্যাঠাকে বলতে তিনি বড় ব্যস্ত হয়ে পড়লেন ওকে দেখবার জন্য। হরিকুলুর বাড়ির পেছনে একটা পুকুর, পুকুরের চারিধারে আম কাঁঠালের বাগান। তারই একটা গাছতলায় দেখা গেল ও চোখ বুজে বসে। সেই থেকে সান্যাল মশাইয়ের সঙ্গে ওর ভাব হয়ে গেল। যোগ বশিষ্ঠের দলে ভিড়ে পড়ল। সান্যাল জ্যাঠা বললেন, ছেলেটি শুদ্ধ সৎ। শীতের প্রথমে কলুপাড়ার কলেরা দেখা দিল। একদিনে 18টার কলেরা হলো, 5টা মরে গেল। নসুমামা কি ভীষণ পরিশ্রম করে সেবা শুরু করলেন। হরিকুলুর ছোট ভাই ওর সেবাতেই নাকি বেঁচে উঠলে। রাত্রে এতে ঘুমায় না, নিজে হাতে রোগীদের গা ও বিছানা পরিষ্কার করে। কলেরায় কলুপাড়া উজাড় হয়ে গেল। ধরলে কিছু দূরে মুচিপাড়াকে। ভয়ে তখন মুচিপাড়ার অনেক লোক পালিয়েছে। বুড়ো হিরুমুচি একদিনের অসুখে মারা গেল। কিন্তু তখন এমন ভয় হয়ে গিয়েছে সকলের, মরা ঘরের মধ্যে পড়ে রইল সারাদিন, কেউ ফেলতে চায় না। সন্ধ্যের পর নসুমামা একা গিয়ে ঠ্যাঙে দড়ি বেঁধে ফেলে দিয়ে এলো খালের ধারে শ্মশানে। যোগ বশিষ্ঠের আসনে এ কথা শুনে আমি উত্তেজিত হয়ে উঠলাম। আমিও যাব, নসুমামাকে সাহায্য করব। লোকে যে যা বলুক বলুক গে। জ্যাঠামশাই হেসে বললেন, মা, এ কাজ তোমার নসুমামার, তোমার জন্য নয়। সব কাজে অধিকারী ভেদ আছে। আমি বললাম, কেন? আমার অধিকার জন্মায়নি। জ্যাঠামশাই বললেন, তোমার বুড়ো শাশুড়ি মরে গিয়েছে, জগতে আরও কি বুড়ো হাবড়া নেই? আমি বললাম, আপনি বলুন নসুমামাকে, ও আমাকে নিতে চায় না কোনো কাজে। আমি যাব জ্যাঠামশাই। এই অবস্থায় হঠাৎ একদিন নসুমামা গ্রাম ছেড়ে চলে গেল। কুলুপাড়ার সবাই হাই হাই করতে লাগলো। খুড়শাশুড়ি বললেন, ভালোই হলো চলে গেল, সুবুদ্ধি হয়েছে। বামুনের মুখ অমন করে হাসাতে হয়, ছি ছি। তারপর মুখ টিপে হেসে বললেন, বৌমার বাপের বাড়ির লোক, খুব কষ্ট হচ্ছে বৌমা তোমার, তাই না? যখন তখন দেখা হতো তো, অন্য গা থাকতে এ গায়ে এসেছিল সেই জন্যই হয়তো। তবুও তো দেশের ঘরের লোক আছে একটা। ছিলে খোলা ধনুকের মতো সটাং সোজা হয়ে বলে উঠল, নিশ্চয়, আমার কষ্ট তো হবারই কথা। হরিকুলু একদিন সান্যাল জ্যাঠার কাছে বললেন, অমন মানুষ হয় না। ছোট ভাইটা বেঁচে উঠল। পায়ের ধুলি নিতে গেলাম, বলি, তুমি ব্রাহ্মণ, আমার ঘরে হেনস্তর কাজ আর করতে দেব না। 2 মাসের মাইনে বাকি, একটা পয়সাও নিয়ে গেলেন না যাবার সময়, হঠাৎ পালিয়ে গেলেন। আমায় যেন ক্ষমা করেন তিনি। হাত জোর করে নসুমামার উদ্দেশ্যে প্রণাম করলেন। আবার ফাগুনে বনে বনে ফুল ফুটেছে, আবার কোকিলের ডাক পথে পথে, চুকুন্দ চাপার সুগন্ধ, ঘাটের রানা ভুরো ভুরো করে। আমি এদিকে যেন সম্পূর্ণ নিঃস্ব। জ্যাঠামশায়ের বৈঠকখানায় যোগ বশিষ্ঠ শুনতে যাই রোজ বিকালে। সম্পূর্ণ নিঃস্ব হয়ে রিক্ত হয়েই
বোধহয় সেখানে পৌঁছানো হয়। আজকের গল্পটা এখানেই শেষ। এই গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার গল্পটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট, শেয়ার আর একটা লাইক করবেন। আপনাদের কমেন্ট, শেয়ার, লাইক আমাকে আরও গল্প বলতে উৎসাহ দেয়। আর আমার চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।